তো শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা আজকে আসলে যেই সেশনটাতে আছি, ওই সেশনটা হচ্ছে আ খুবই আমি বলব যে সময় উপযোগী একটা সেশন। বিকজ আমরা এক্সেল এ কাজ করি হচ্ছে সময় বাঁচানোর জন্য। এবং যদি প্রতিদিন এই সময়টাকেই বাঁচানো যায়, তাহলে হয়তো আমাদের লাইফটা অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবে। আমরা ওই সময় বাঁচিয়ে ওই সময়টাকেই অন্য কোনো কাজে লাগাতে পারবো। সো আ আমি আসলে এই সেশনটা কন্ডাক্ট করার জন্য এমন একজন ট্রেনারকে চুজ করেছি বা এমন একজন ট্রেনারকে পেয়েছি, আমি বলব যে উই আর ভেরি ফরচুনেট যে মিস্টার তানভীর রহমান, যিনি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং হি ইজ দ্য ফাউন্ডার অফ তানভীর একাডেমি। আমরা অনেকেই হয়তো বা সবাই হয়তো তানভীর একাডেমি সম্পর্কে জানি। তানভীর একাডেমি আমাদের এক্সেল যারা পছন্দ করি, এক্সেলে যারা কাজ করি তাদের জন্য খুব দারুণ একটি কাজ করছে। ওদের যে ইউটিউব চ্যানেল আছে যেখানে প্রায় ৬.৫ লাখ সাবস্ক্রাইবার আছে। সেই জায়গায় আ নিয়মিত বিভিন্ন ধরনের এক্সেল এর প্রবলেম নিয়ে উনি ভিডিও আপলোড করেন। এক্সেল এর বিভিন্ন টুলস নিয়ে ভিডিও আপলোড করেন। এছাড়া উনার একটা নিজস্ব গ্রুপ আছে ফেসবুকে, তানভীর একাডেমির। যেই গ্রুপে আপনি যদি আপনার যেই প্রবলেম আছে ওই প্রবলেমটা পোস্ট করেন, দেয়ার আর মেনি পিপলস যারা আপনাকে ওই সলিউশনটা প্রোভাইড করবে। সো আ উই আর ভেরি ফরচুনেট যে তানভীর আজকে আমাদেরকে সময় দিয়েছে। আমি হয়তো খুব বেশি সময় নিব না। হয়তো তানভীরকে সবাই চিনেন, আমাকে হয়তো সবাই নাও চিনতে পারেন। সো আমি একটু আমার পরিচয়টা তুলে ধরবো। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহনাজউদ্দিন রূপম। আমিও একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। আ আ সো আ আমি আসলে ট্রেনিং ফ্র্যাটার্নিটি ছাড়াও আ আমি একজন ফুল টাইম প্রফেশনাল। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির আ টপ ম্যানেজমেন্টে আছি, which is a German multinational organization. আমি ওইদিকে হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কাজ করছি। And previously, I worked with many other organizations like British American Tobacco, Lafarge Holcim, Beximco Pharmaceuticals. আমার গ্র্যাজুয়েশন হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এইচআর এবং মার্কেটিং এ, এবং স্কুলিং পুরাতন ঢাকায়। যদি ওল্ড ঢাকার কেউ থেকে থাকেন, প্লিজ রাইট দ্যাট ইন দ্য চ্যাট বক্স যে আপনি পুরান ঢাকা থেকে। আমি পুরান ঢাকা থেকে। অ্যান্ড আমার পড়ালেখা কলেজিং হচ্ছে ঢাকা কমার্স কলেজ। উম এই তো হচ্ছে আমার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল জার্নি। আর আমি এখন পর্যন্ত মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার হিসেবে ৮ বছরের উপর আ সময় আমি ট্রেনিং কন্ডাক্ট করছি। আ বাংলাদেশ ছাড়াও আরো বিভিন্ন দেশে ট্রেনিং করিয়েছি এবং ৬,০০০ প্লাস স্টুডেন্টস এখন পর্যন্ত আমার অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে। আ সো এই হচ্ছে আমার পরিচিতি। এবং আমাদের গ্রুপটা সম্পর্কে যদি বলি, যে এই গ্রুপটা এই আয়োজনটা করেছে এটা হচ্ছে বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপ। এইখানে আমরা বাংলাদেশের টপ মোস্ট ট্রেনার যারা আছি, পাওয়ার বিআই, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এই আ আ ট্রেনারদের নিয়ে এই গ্রুপটা করা হয়েছে এবং উই আর এক্সপ্যান্ডিং এই গ্রুপটা। আমাদের Facebook, LinkedIn এবং YouTube এ পেজ আছে বা চ্যানেল আছে। যেই জায়গায় আপনারাও মেম্বার হতে পারেন এবং উইল বি ভেরি হ্যাপি টু ওয়েলকাম ইউ। যার সোল পারপাস হচ্ছে এরকম কমপ্লিমেন্টারি লাইভ ক্লাস করানো, সোশ্যাল মিডিয়াতে কমপ্লিমেন্টারি ওয়ার্কশপ করানো, সেমিনার করানো এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই এই টপিক গুলাতে। এবং আমরা আরো কোলাবোরেট করতে চাই আপনাদের মতো যারা এক্সেল পছন্দ করেন। ট্রেনার হতে পারেন আপনি, প্রফেশনাল হতে পারেন বা একাডেমিশিয়ান হতে পারেন, অথবা আপনি স্টুডেন্টও হতে পারেন। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এক্সেল বেসড কমিউনিটিটাকে আরো গ্রো করা। এরই পরিক্রমায় আমরা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছি। সো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা গ্রো করছি আপনাদের সাথে। অ্যান্ড উই হোপ যে আপনারা গ্রুপগুলোতে জয়েন করবেন অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হবেন, সো দ্যাট আমরা আমাদের এই লার্নিং গুলাকে ছড়িয়ে দিতে পারি আমাদের বিভিন্ন এক্সপার্টের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে। আমাদের আপকামিং কিছু সেশন আছে, যেমন ১৪ই ডিসেম্বর আমাদের ফিন্যান্সিয়াল মডেলিং এর উপর একটা ট্রেনিং আছে, যেটা রেফাল করিম চৌধুরী, উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্লাস হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, উনি করাবেন।
তারপরে রাশেদ মুন্সি হু ইজ এ মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, উনি রিয়েল ওয়ার্ল্ড বিজনেস কেস সলভ করে দেখাবেন এক্সেল এর মাধ্যমে। সো তারপরে যে ট্রেনিংটা আছে সেটা হচ্ছে কমপ্লিটলি ডেটা ভিজুয়ালাইজেশন। যারা ড্যাশবোর্ড, অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন পছন্দ করেন তারা এই সেশনটাতে অ্যাটেন্ড করতে পারেন। সো এইটাও করাবেন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার নাজমুল মুনির ভাই। সো এছাড়াও আরো অনেকগুলা ট্রেনিং আমাদের লিস্টে আছে। যারা পার্টিসিপেট করেছেন এই ট্রেনিংটাতে তাদের আজকে তানভীর যেই এক্সারসাইজ ফাইলগুলো দিবে সেই এক্সারসাইজ ফাইলগুলো এই কিউআর কোডের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সো কিউআর কোডটা আপনারা প্লিজ একটু এখন ছবি তুলে রাখবেন বা স্ক্যান করে রেখে দিতে পারেন। এদিকে আপনাদের সার্টিফিকেট এবং আজকের যে প্রেজেন্টেশন এবং আজকের যে এক্সারসাইজ ফাইল এগুলা দেয়া থাকবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের সার্টিফিকেট খোঁজার জন্য ওইদিকে একটা এক্সেল ফাইল দেয়া আছে, ওই এক্সেল ফাইলটাতে আপনার নাম্বারটা দেয়া থাকবে। হ্যাঁ, সো আপনার নামের পাশে যে নাম্বারটা দেয়া থাকবে ওই নাম্বার অনুযায়ী আপনি সার্টিফিকেটটা সার্চ করবেন, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য সার্টিফিকেট বাই ইয়োর নেম। ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক কথা বলে ফেললাম, আজকে কথা বলার কথা তানভীরের, সো তানভীরের কাছেই হ্যান্ড ওভার করে দিচ্ছি। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাই আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি স্ক্রিনটা শেয়ার নিচ্ছি। জি ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? একদম ভিজিবল। আচ্ছা, আমরা যারা একটু জয়েন হব তারা প্রত্যেকে মিউট থাকবো, যাতে আপনাদের বাইরে থেকে যে আওয়াজটা এটা যেন না আসে। সর্বপ্রথম আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপে। আপনাদের আজকের যেই ফুল সেশনটা, এখানে আমি তানভীর রহমান আপনাদের ফুল সেশনটা কভার করব। আমি একজন মাইক্রোসফট এক্সেল ট্রেনার, মাইক্রোসফট পাওয়ার বিআই ট্রেনার এবং ফাউন্ডার তানভীর একাডেমি। অলরেডি হয়তোবা আপনারা অনেকেই চিনেন বা জানেন, যারা চিনেন না জানেন না তারা হয়তোবা এখন জেনে নিচ্ছেন। তো আমি এই এখন ফুল প্রফেশন এইটার উপরেই আমি করতেছি, সেটা হলো এক্সেল, পাওয়ার বিআই, পাওয়ার পয়েন্ট এগুলোর উপরে। তো এছাড়াও আমি যে আমার প্রফেশনাল লাইফটা এটা সম্পর্কে যদি আপনাদের একটু বলি, আমি আসলে বাংলাদেশের কয়েকটা কোম্পানিতে দীর্ঘ 14 থেকে 15 বছরের মতো চাকরি করেছি। তার ভিতরে আরএফএল আছে, হাতিম গ্রুপ আছে, আল মুস্তফা গ্রুপ আছে এবং মদিনা গ্রুপ। এই কটা কোম্পানিতে আমি বেশিরভাগ সময় সেলস প্রফেশনে সার্ভিস দিয়েছি এবং হাতে গোনা কয়েকটা মাস বলতে গেলে আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করেছিলাম। এই প্রেক্ষাপটে আসলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেরও কিছু অভিজ্ঞতা আমার আছে। তো আমাদের আজকের যে সেশন, এখানে আমরা আসলে যেটা কভার করব সেটা হলো এক্সেলের কিছু প্রয়োজনীয় ফাংশন এবং টিপস, তারপর ডাটা ব্যবস্থাপনার কিছু অ্যাডভান্স ট্রিক, এবং এরপরে আমরা প্রশ্ন পর্ব, যেখানে আমরা সরাসরি আসলে প্রশ্ন করতে পারবেন আপনারা আমাদেরকে, আমরা সেই পার্টটাও রেখেছি। তো আসলে আমি বেশি কথা না বলে সরাসরি আমাদের যেই টপিকস গুলো আছে সেখানে একটু চলে যাই। ওকে, আপনারা সবাই তো শুনতে পাচ্ছেন আমাকে ঠিকঠাক? জি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, আমরা আজকে যে প্রথম যে টিপস এন্ড ট্রিক্সটা দেখবো সেটা হলো যে ক্রিয়েট শিটস। আসলে আপনি দেখতে পাবেন যে যারা আমরা সেলস ডিপার্টমেন্টে চাকরি করি অথবা যারা আমরা মান্থ ওয়াইজ রিপোর্ট নিয়ে চাকরি করি, এই টাইপের রিপোর্টের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, আমি একটা যদি ফাইল ওপেন করি, ফাইলটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এখানটায় দেখতে পারতেছেন যে আমাদের ডিভিশন ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং বেস ভিত্তিক একটা সেলসের রিপোর্ট আছে। এখন এই যে রিপোর্টটা, এই জায়গাটায় আমাকে বলা হলো যে বেস ভিত্তিক অর্থাৎ যে ডিস্ট্রিক্ট ভিত্তিক তুমি রিপোর্টটা উপস্থাপন করবা। এখানে যে রিপোর্টটা দেখাচ্ছে ঠিক একইভাবে আমাকে রিপোর্টটা উপস্থাপন করতে হবে এবং এই প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ আবার আমার কি হবে, আলাদা আলাদা শীট তৈরি করতে হবে। রিপোর্টও
তৈরি করতে হবে, পাশাপাশি আলাদা শিটও তৈরি করতে হবে। কারণ এই ফাইলটা যখন আপনি সেন্ড করবেন, দেখা যাবে যে বগুড়া জোনে যারা আছে, তারপর ভোলা জোনে যারা আছে, তাদের এই রিপোর্টটা ফিল্টারিং করে সর্টিং করতে কিন্তু সময় লাগবে। কিন্তু এই কাজটা আপনি যদি একজন সিনিয়র পারসন বা আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেখান থেকে যদি আলাদা আলাদা শিট ভিত্তিক তৈরি করে দেন, সেক্ষেত্রে কিন্তু তারাও খুবই উপকৃত হবে। এবং অনেকেই মনে করতে পারেন যে এই কাজটা করতে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু না, আমরা কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন এই কাজটা করে ফেলতে পারবো। হয়তোবা আপনাদের একটু বোঝাতে সময় লাগতে পারে, বাট এইটা আপনি খুব দ্রুতই করে ফেলতে পারবেন। ওকে, প্রথমে হলো ডাটাটা আপনি অর্গানাইজ করলেন, এরপরে আমরা চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে। সম্ভবত আনমিউট আছেন মনে হয় কেউ, একটু মিউট হয়ে যাবেন সবাই। হ্যাঁ, তো এখান থেকে আমরা ইনসার্ট মেনু থেকে দেখুন এখানে পিভট টেবিলে ক্লিক করব। আমাদের ডাটাটা ফুল সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ইনসার্ট মেনু থেকে আমি পিভট টেবিলে ক্লিক করলাম এবং এই যে পিভট টেবিলটা, এইটা আমি নিউ ওয়ার্কশিটে নিব। নিউ ওয়ার্কশিট ডিফল্ট ভাবে কিন্তু এটা সিলেক্ট করা থাকে। আমি ওকেতে ক্লিক করলাম, নিউ ওয়ার্কশিটে চলে আসলো। আমাদের ডান পাশে দেখতে পারবেন পিভট টেবিলের ফিল্ড ওপেন হবে, বাট এই ফিল্ড স্বাভাবিকভাবে কিন্তু আমাদের এমন দেখায় না। কেমন দেখায় একটু যদি দেখাই, আপনারা যারা ওপেন করবেন তাদের কিন্তু এমন দেখাবে। তো আমি আসলে এই ফিল্ড যখন আসে, এই ডান পাশে যে গিয়ার আইকনটা দেখতে পারতেছেন, এই আইকন থেকে আমি এটাকে 2 নম্বর অপশনটা করে দিই। কেন করে দিই? এটারও একটা সুবিধা আছে যারা ভবিষ্যতে ডাটা অ্যানালিসিস রিলেটেড কাজ করবেন তাদের জন্য। যে দেখা যাবে আপনার যেই ডাটাটা আছে এখানে কিন্তু অনেক হেডার আছে, তাই না? এখানে অনেক হেডার আছে। এখন আমি এখানটায় যদি আসি, আসার পরে এই জায়গাটায় খেয়াল করবেন আমাদের প্রথম যেভাবে থাকে এই প্রথম অপশনটা, এখানে কিন্তু স্ক্রল করা লাগে। তো আপনার হেডার যদি বেশি থাকে, এই গিয়ার আইকন থেকে যদি আপনি 2 নম্বরটায় আসেন, হেডার গুলো কিন্তু দেখা যায় এবং এখান থেকে আপনি এক একটা ধরে ধরে যেই ফিল্ডে আসলে দিবেন সেটা খুব সহজেই কিন্তু দেওয়া যায়। ওকে, তো আমরা আসলে যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি কি ডিস্ট্রিক্ট বা জোন ওয়াইজ আলাদা আলাদা শিট তৈরি করতে। তা এই জন্য আমরা যে যেই নাম ভিত্তিক আলাদা আলাদা শিট তৈরি করব সেটাকে ধরে ফিল্টারের এখানে ছেড়ে দিলাম। এখন রিপোর্টের ভিতরে আপনি কি কি দেখতে চাচ্ছেন সেটা এখন এখানে আনেন। রিপোর্টের ভিতরে আমি যেটা দেখতে চাচ্ছি, যে আমি দেখতে চাচ্ছি উপজেলা, তারপরে দেখতে চাচ্ছি হলো এমপ্লয়ীদের নেম, আমি কিন্তু সব রোসে এনে ছাড়তেছি। এবং তারপরে আমরা ভ্যালুর এখানে যেটা দেখতে চাচ্ছি সেটা হলো আমাদের প্রোডাক্টের যেই রিপোর্টগুলো সেগুলো দেখতে চাচ্ছি। তা আমি এখানে প্রত্যেকটা যদি টিক দিয়ে দিই, খুব সুন্দরভাবে কিন্তু আমার রিপোর্টটা চলে আসতেছে। দেখুন, ওকে, ডান, এতটুকুন। আমরা ফিল্ড এটা ক্লোজ করে দিলাম। এইখানটায় কিছু আমাদের কাজ আছে। কাজটা হলো কি, যে এটাকে আমরা ক্লাসিক পিভট টেবিল লেআউটে নিতে পারি। মানে আমরা এটাকে কলাম ওয়াইজ দেখতে চাচ্ছি, নামগুলো যেন কলাম ওয়াইজ আসে এবং এইখানে এই বাটনগুলো একটু রিমুভ করে দেব। তো এই জন্য যখন আপনি পিভট টেবিলটা তৈরি করলেন, রিবনের দিকে তাকাবেন, এখানে কিন্তু পিভট টেবিল অ্যানালাইজ নামে একটা মেনু চলে আসে। এখানে আসবেন, এই বাটনটা উঠিয়ে দিবেন এবং ডিজাইন নামে একটা মেনু আছে, এখান থেকে আমরা রিপোর্ট লেআউট থেকে করে দিব কি শো ইন টেবুলার ফর্ম। ওকে, এখানে আমাদের সাব টোটাল চলে আসতেছে, সাব টোটাল থেকে আমরা সাব টোটালটা বন্ধ করে দিলাম। ডান, আমার রিপোর্ট কিন্তু আমি তৈরি করে ফেললাম। বাট এইটা হলো কি ওয়াল রিপোর্ট হয়েছে। এখন আমরা এখানে শীট তৈরি করব। দেখতে পারবেন 64টা জেলা আছে আমাদের, 64টা যে জোন আছে, এইটা একটা ক্লিক দিব, 1 থেকে হয়তো বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনি গুনবেন, অটোমেটিক এটা তৈরি হয়ে যাবে। তো এজন্য আমরা চলে যাব হলো পিভট টেবিল অ্যানালাইজ এই মেনুতে। এখানে দেখতে পারবেন অপশনস, এইটায় আপনি ক্লিক করবেন। আমি একটু রিবনটা ফুল এখানে শো করাই। অপশনে গিয়ে আমরা কি করব, সরি, এই অ্যারোটাতে ক্লিক করবেন, কিন্তু শো রিপোর্ট ফিল্টার পেজ, এটা ক্লিক করলাম। দেখুন আমাদের যেটা ফিল্টার থাকবে সেই ফিল্টার গুলোই কিন্তু এখানে দেখাবে। এখন আমি তো শুধুমাত্র ডিস্ট্রিক্ট বা জোন ওয়াইজ আমি শীটগুলো চাচ্ছি। আপনি যেই মোতাবেক চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন কি ওকে ম্যাজিক। নিচের দিকে দেখুন আমাদের শীট কিন্তু তৈরি হয়ে গেছে, খেয়াল করেন। এবং প্রত্যেকটা শীটে যান, আপনি কিন্তু দেখবেন যেই রিপোর্টটা আমাদের মূল ফাইলটাই যেটা আমরা করছিলাম, আলাদা কিন্তু আমাদের জোন ওয়াইজ। এখানে দেখুন এটা কিন্তু কার রিপোর্ট, চাঁদপুর, তার রিপোর্ট, চাঁদপুরের যে উপজেলা আছে, চাঁদপুরের যে স্টাফ আছে তাদের রিপোর্টটা আলাদা হয়ে গেল। ঠিক একইভাবে দেখুন প্রত্যেকটা আলাদা হয়ে গেল। এখন আপনি এই ফাইল সেন্ড করে দেন, ইমেল করে দিবেন বা যেভাবে দেন, যার যে রিপোর্ট সে কিন্তু খুব সহজেই খুঁজে পাবে।
এখন এখানে তো আমাদের 64টা বেজ আছে, বা যেই কটা বেজ বা যেই কটা আপনি শিট ওপেন করছেন সেই কয়টাই আছে। আপনি এখন কোনটায় যেতে চাচ্ছেন? আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল, অর্থাৎ আমাদের যে প্রথম যে ওয়েবিনার হয়েছিল, সেখানে কিন্তু আমাদের আনোয়ার ভাইয়া এই বিষয়টা উপস্থাপন করেছিল যে যদি আপনার একাধিক শিট থাকে এবং এইখানটায় যদি সব শিট এক একটা ক্লিক করে যেতে যদি আপনার অনেক বেশি সময় লাগে, সেই প্রেক্ষাপটে আসলে আপনি শিটগুলোতে কিভাবে জাম করে যাবেন? এই যে দুইটা অ্যারো আছে নিচের দিকে, এই অ্যারোতে এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক দেবেন। দেখুন আপনার প্রত্যেকটা শিটের নাম কিন্তু এখানে আছে, সব খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আপনি এখন কোন ডিস্ট্রিক্টের রিপোর্ট দেখবেন? যেমন আমি এখন দেখবো নরসিংদী, দেখলাম নরসিংদী রিপোর্ট আসলো। আবার এখানে অ্যারোতে ক্লিক করেন, চলে আসবে কিন্তু। ওকে, এটা ওল্ড ভার্সন যারা ব্যবহার করেন। আনোয়ার ভাইয়ের ক্লাসটা যারা এখন পর্যন্ত দেখেননি, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপ যে ইউটিউব চ্যানেলটা, ওখানে কিন্তু আপনারা দেখে নেবেন। ওখানে দারুণ কিছু টিপস এন্ড ট্রিক শেয়ার করা হয়েছে। আমি নিজেও কিন্তু ওখান থেকে 2-3টা টিপস এন্ড ট্রিক্স নতুন করে শিখেছি। অথবা আমি যারা আজকের এই সেশনে যারা জয়েন হয়েছেন, তারা ওই ক্লাসটা কিন্তু মিস করবেন না। ক্লাসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, দেখে নেবেন দয়া করে। ওকে, এই জন্য আমি আর ওই বিষয়গুলো এখানে দেখাচ্ছি না, বাট সে খুব দারুণ কিছু কিন্তু শেয়ার করেছিল। ওকে, আমাদের প্রথম যেই ব্যবহারটা সেটা আমরা দেখে নিলাম, যে কিভাবে আপনি একাধিক শীট তৈরি করবেন উইথ আপনার রিপোর্ট সহ। ক্লিয়ার? আজকে একটু আমরা পিভট টেবিল রিলেটেড টিপস এন্ড ট্রিক্স আমার যে কটা থাকবে এখানে থাকবে। যারা আমরা ডাটা অ্যানালাইসিস রিলেটেড কাজ করে থাকি, একটু অ্যাডভান্স রিলেটেড কাজ করে থাকি, তাদের জন্য এটা খুব উপকারে আসবে। এখন আমরা যেটা দেখব, যে এই যে ডাটা সেটটা আপনারা দেখতে পারতেছেন, একটু বড় করে আমি, যারা আমরা মানব সম্পদ বিভাগে কাজ করি, দেখবেন তাদের মাঝে মধ্যে কিছু রিপোর্ট উপস্থাপন করতে হয়, বা শুধু মানব সম্পদ বিভাগ না, এটা আপনার কন্ডিশন মোতাবেক এই রিপোর্ট গুলো কিন্তু উপস্থাপন করা লাগতে পারে। যেমন আমি এইখানটায় যে ডাটা সেটটা উপস্থাপন করছি, এখানে আমার যেই নামগুলো আছে, পাশাপাশি এখানে জয়নিং ডেট দেওয়া আছে। আমাকে এখন বলা হলো যে আমি দেখতে চাচ্ছি যে 1 থেকে 5 বছরে কতজন জয়েন করছে, 6 থেকে 10 বছরে কতজন জয়েন করছে, 10 থেকে 15 বছর কতজন স্টাফ জয়েন করছে, এরকম আমরা এটা বের করতে চাচ্ছি। তো শুধু আমার কিন্তু এখানে জয়েনিং ডেট দেওয়া, এইটা আমরা খুব অল্প সময়ের ভিতরে এই রিপোর্টটা কিভাবে উপস্থাপন করব। প্রথম কথা হলো, আমাকে যেহেতু এখানে শুধু জয়েনিং ডেট দেওয়া আছে, আমাকে আগে বের করতে হবে যে কত বছর ধরে সে এখানে জব করতেছে। ওকে, আমরা এটা ডেট ডিপ ফাংশন দিয়ে বের করতে পারি, বাট আমি ডেট ডিপ এখন এখানে ব্যবহার করব না। আমরা এখানে যে ফাংশনটা ব্যবহার করব, আমি এখানে টোটাল এজ লিখতেছি। ওকে, এই জায়গাটায় ইয়ার ফ্যাক্ট নামে একটা ফাংশন আছে, এটাকে আমরা টাইপ করব। ওকে, স্টার্ট ডেট, কোন ডেট থেকে জানতে চাচ্ছি? এই ডেট থেকে। আপনার যেই ডাটাবেসটা আছে বা যে ডাটা সেটটা আছে, সেখানে হয়তোবা চাকরির বয়স কিন্তু বের করা থাকতে পারে, বাট আমি ওই টিপসটা দেখানোর সাথে সাথে এই ফাংশনটার ব্যবহারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে সিনট্যাক্সে যে আর্গুমেন্টটা, প্রথম আর্গুমেন্টটা কি বলছে? স্টার্ট ডেট, এখন হলো এন্ড ডেট। আমরা এটাকে কমা দিয়ে নেক্সট আর্গুমেন্টে একটু যাই, এন্ড ডেট বলতেছেন। আচ্ছা, আপনি কি নির্দিষ্ট কোনো ডেট পর্যন্ত জানতে চাচ্ছেন যে তার চাকরির বয়সটা কতদিন হইল? যদি নির্দিষ্ট একটা ডেট পর্যন্ত না জানতে চান, তাহলে এখানে আপনি যে আগামীকালকে ফাইল ওপেন করব, আমি আগামীকাল দেখবো যে তার কত বছর হলো, তাহলে আপনি এখানে টুডে ফাংশন ব্যবহার করতে পারেন। টুডে ফাংশনটা করে কি, আপনাকে যেই দিন যে ডেটটা হবে সেই ডেটটা ও দিয়ে দিচ্ছে। ওকে, আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। এখানে দেখুন, মাঝে মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আমাদের যেই ফর্মুলার বা ফাংশনের যে সিনট্যাক্সটা থাকে, এইটার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যে অপশনটা থাকে, এটা কিন্তু আমি এখানে টাইপ করিনি, বা এই আর্গুমেন্টটা আমি এখানে ইউজ করিনি। কেন করিনি? হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের বলেনি যে এটা হলো অপশনাল, মানে আপনার প্রয়োজন হলে করবেন, বাট আমার এখন প্রয়োজন না, এই জন্য আমি এটা ব্যবহার করতেছি না। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যেই পার্টটা থাকবে, এটা হলো আমাদের অপশনাল। আমরা এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার বাটনে চাপ দিলাম। জান, আমি এখন এই কর্নারে জাস্ট মাউসের কার্সারটা কর্নারে নিয়ে 2টা ক্লিক দেব, দেখবেন এটা কিন্তু আমার নেমে গেল, একদম নিচ পর্যন্ত নেমে গেল। ওকে, এই অবস্থায় যদি আমি এখন গ্রুপ ভিত্তিক দেখতে চাই যে কার কত বছর বয়স হলো, মানে কত বছর কতজন করে আছে,
এই অবস্থায় কিন্তু আমার রিপোর্টটা ঠিকঠাক ভাবে দিবে না। আমরা একটু এই অবস্থায় দেখাই। দেখুন এখন গ্রুপ ওয়াইজ যেহেতু করবো, ইনসার্ট মেনুতে আসলাম, পিভট টেবিলে ক্লিক করলাম, আমি এইটা করব হলো এইখানটায়। তাহলে যদি আপনি চান যে এক্সিস্টিং ওয়ার্কশিটে করতে, এই যে পিভট টেবিলে ডায়লগ বক্সটা আসবে, এখান থেকে আমরা এটাই ক্লিক করব, এক্সিস্টিং ওয়ার্কশিট লোকেশনে আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম, ডান। আচ্ছা, এখন দেখুন আমরা কিন্তু একটা কাজ শিখতে শিখতে আরো অনেক কিছু শিখে যাচ্ছি। আপনি যে আমি 7টা টিপস এন্ড ট্রিক্স দেখালাম এটাই যে শিখতেছেন এটা কিন্তু না। এই যে কাজগুলো করতে যাব এর পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু শিখবেন। আমাদের যে পিভট টেবিলের ফিল্ডস যেটা থাকে এটা ডান পাশে চলে আসছে, তাই না? অনেকেই মনে করেন যে এটা হয়তো বা বাম পাশে নেওয়া যায় না, খুব সহজেই নেওয়া যায়। জাস্ট মাউসের কার্সারটা ধরে আপনি বাম পাশে এনে ছেড়ে দিবেন, চলে আসবে। যদি এইটা বাম পাশেও না নিতে পারেন, আপনি মাউসের কার্সারটা ধরে যে কোনো জায়গায় আপনার মন মতো যেখানে দরকার সেখানে ওই নিয়েও কিন্তু রাখতে পারবেন। তা আমার এখানে দরকার, আমি এভাবে এনে রেখে দিলাম। গুড। আমরা চাচ্ছি কি টোটাল এজ, এটাকে আমরা নিব কোথায়? নিব হলো রোসের এখানে নিব। দেখুন যখনই আমি টোটাল যে বয়সটা এটা আমি রোর এখানে আনলাম, আমাদের যে ডেসিমেল যে ভ্যালুগুলো এগুলো কিন্তু চলে আসছে। তো এইগুলো চলে আসা কিন্তু একটা সমস্যা। আমি তো চাচ্ছি এইভাবে চাচ্ছি না। তা আপনি চাইলে এই ডেসিমেল ভ্যালু কিন্তু এটা নাও দেখতে পারেন। কিভাবে? আমি জাস্ট এইখানে যে বয়সটা বের করলাম এই ফাংশনটার এখানে এসে কি করব, রাউন্ড ফাংশনটা ব্যবহার করে দেন। আপনি কিন্তু এটাকে অনেকেই বলবেন যে ভাইয়া সরি আমাদের মনে কোনো একটা আর্গুমেন্ট বাকি আছে। হ্যাঁ, আমরা ডেসিমেল কমা নাম্বার অফ ডিজিট দিনি, 0 ব্র্যাকেট ক্লোজ এটা। আচ্ছা, এখানে এখন অনেকে বলবেন যে ভাই আমরা কি চাইলে হোম মেনু থেকে এখান থেকে ডিজিট গুলো কমিয়ে দিতে পারতাম না? সেক্ষেত্রেও সমস্যা হতো। পিভট টেবিলে যদি আপনি রিপোর্ট উপস্থাপন করেন, গ্রুপ করতে যান এই ফাংশন ইউজ করে, তাহলে দেখবেন এগুলো কিন্তু চলে আসবে। এখন দেখুন এখানে এসে আমি রাইট বাটন ক্লিক করে একটা রিফ্রেশ দিচ্ছি, জান আমার কিন্তু চলে আসলো ঠিকঠাক ভাবে। এবার আমরা গ্রুপ তৈরি করি। গ্রুপটা কিভাবে করব? এইটা কি? এটা আমার পিভট টেবিলের যেই লেআউটটা সেটার ডাটা। আমরা পিভট টেবিল অ্যানালাইসে যাব, এইখানে দেখবেন গ্রুপ ফিল্ড। আচ্ছা, এই গ্রুপ ফিল্ড কিন্তু অন্যভাবে ওপেন করা যায়। কিভাবে? যে এখানে পিভট টেবিলের লেআউটটা আছে এইটার উপরে এসে রাইট বাটনে ক্লিক করবেন, এই জায়গাটাও গ্রুপ আছে। এই গ্রুপ আপনি গ্রুপটা করতে চাচ্ছেন কিভাবে? যেমন আমি যদি এখন এখানে 5 দিয়ে ওকে দিই, 5টা করে গ্রুপ হলো। আচ্ছা, আমাদের এখানে যেটা হলো যে রিফ্রেশ ডাটা, দেখুন রিফ্রেশ দিলাম, এখন কিন্তু এটা ঠিক হয়ে গেল। তাহলে দেখুন আমরা কি গ্রুপ করে ফেলতে পারছি? 2 থেকে 6 বছর, 7 থেকে 11 বছর, 12 থেকে 16 বছর, 17 থেকে 21 বছর, মানে আমরা 5 বছর করে করে এক একটা গ্রুপ তৈরি করে ফেলছি। এবার আপনি এই গ্রুপ ভিত্তিক কি দেখতে চাচ্ছেন যে কতজন স্টাফ আছে, যে 2 থেকে 6 বছর কতজন চাকরি করতেছে, 7 থেকে 11 বছর কতজন চাকরি করতেছে। তা আমরা পিভট টেবিলের ফিল্ড ওপেন করি। ফিল্ড ওপেন করে আমি এখান থেকে ধরুন এমপ্লয়ি নেমটা ভ্যালু এনে ছেড়ে দিলাম। তাহলে দেখুন এখানে আমার কি আছে, 2 থেকে 6 বছর 86 জন, 7 থেকে 11 বছর 98 জন, 12 থেকে 16 বছরে কয়জন আছে, 106 জন। খুব সুন্দরভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। আমি আপনাদের বোঝানোর জন্য হয়তোবা সময় একটু বেশি লেগেছে, বাট এই কাজটা যখন আপনি করবেন আপনার এত সময় কিন্তু লাগবে না, আপনার 1 মিনিটের কমে কিন্তু এই কাজটা করে ফেলতে পারবেন। অনেকেই আছে এই কাজটা আমরা কিভাবে করি, অনেকেই আছে যে লজিক্যাল ফাংশন ইউজ করি, ইফ এর মাধ্যমে করে থাকি, বাট পিভট টেবিলের এই যে গ্রুপ টুলটা আছে এটার মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা এখন আরেকটা ব্যবহার দেখবো আমরা। এইখানটায় যখন আমরা গ্রুপটা করলাম এই জায়গাটায় কলাম নেম, তাই না? কলাম নেম কিভাবে চেঞ্জ করবেন? তো আমরা যখন রিবনে পিভট টেবিলের যেই ডাটাটা আছে এখানে যদি ক্লিক করি, রিবনের ডিজাইন মেনুতে যাবেন, রিপোর্ট লেআউট আছে বাম পাশে, শো ইন টেবুলার ফর্ম করে দেবেন। দেখুন এখানে কিন্তু চলে আসলো। আর এই জায়গাটায় আমরা কি করব, দুইটা ক্লিক করব, এখানে কাস্টমার নেম আছে, আমরা এখানে দিয়ে দিই যে টোটাল ইএমপি দিয়ে দিলাম, ওকে দেন। আমার রিপোর্ট সুন্দরভাবে উপস্থাপন হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো আমরা এরপরে যেটা যাব সেটা হলো যে কন্ট্রোল জে এর ম্যাজিকটা দেখব। আসলে কন্ট্রোল জে এর ম্যাজিকটা কি? আমি আমার বাস্তব জীবনের একটা উদাহরণ দিচ্ছি। এই কন্ট্রোল জে আমাকে এতটা সাহায্য করছে এবং
আমি যে ডাটাটার উপরে কাজটা করব সেই ডাটাটা একটু ওপেন করি, এবং আপনারা এখানটায় যদি আসি, দেখুন আমার একজন ক্লায়েন্ট, উনি হলেন ইউএস এর ক্লায়েন্ট, ওনার ফাইলটা ওপেন করি। দেখুন ওনার এই ফাইলটা ছিল, অনেকগুলো শীট, কিন্তু ওনার নিচের দিকে তাকান, অনেকগুলো শীট, এবং এই কাজ তাকে করে দেওয়ার কারণে সে কিন্তু আমাকে $80 দিয়েছিল। $80 দিয়েছিল। মূলত এই কাজটা ছিল $50 কাজ। আমি একটা সময় ফ্রিল্যান্সিং করতাম এক্সেলের উপরেই, এখন আর করি না ভাই, সময়ের অভাবে করতে পারি না। তো সে এই কাজটা নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল, তার অনেকগুলো শীটে এই কাজটা করার দরকার ছিল। দেখুন এই জায়গাটায় কি কাজ ছিল তার, এইখানটায় যে ভ্যালুগুলো আছে, এখানে দুইটা লাইনে, একটা সেলে কিন্তু দুইটা লাইনে ভ্যালু আছে, এখানে দেখতে পারতেছেন। তো এটাকে আমাকে আলাদা আলাদা কলাম ওয়াইজ, যেমন এই যে 1 ফার্স্ট, এটা থাকবে এফ কলামে, আর এই যে ভ্যালুটা আছে এইটা থাকবে হলো জি কলামে। প্রত্যেকটা এরকম, এই প্রথম ভ্যালুটা এফ কলামেই থাকবে, দ্বিতীয় ভ্যালুটা পরবর্তী কলামে চলে যাবে। এই কাজটা অনেকেই বলতে পারেন যে ভাই আমি যদি এখান থেকে র্যাপ টেক্সটটা রিমুভ করে দিই তাহলে কি হবে? এই যে এখান থেকে হবে না। অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমরা ডেলিমিটার ব্যবহার করি, টেক্সট স্পেসিফিক ফাংশনটা ব্যবহার করি, হবে না। কারণ এইখানটায় আমাদের যেই অপশনটা আছে, যদি আপনি এই জায়গায় দুটো ক্লিক করেন, আমার ফর্মুলা বারটা সম্ভবত হাইড করা, আমি একটু ফর্মুলা বারটা নিয়ে আসি। দেখুন ফর্মুলা বারে যদি যান, কি দেওয়া আছে? 1 দেখাচ্ছে। একটু ফর্মুলা বারটা বড় করেন, এখন দেখুন এখানে 1 এবং যে ভ্যালুটা, এটা কিন্তু দুইটা লাইনে, মানে একটা সেলের ভিতরে দুইটা লাইনে আছে। বিভিন্ন সময় বিভিন্ন সোর্স থেকে যখন আপনি ডাটা আনবেন, সেটা হতে পারে যে কোনো সোর্স থেকে ডাটা আনেন না কেন, এই টাইপের ডাটা রিলেটেড সমস্যা কিন্তু পড়বেন। আমি এই একটা কাজ একজনের করিনি, অনেকজন ক্লায়েন্টের করেছি, বাট প্রথম যার করছিলাম তার উদাহরণটাই দিচ্ছি, কারণ তার এই সমস্যাটার কারণে এটাও আমার শিখতে হয়েছে। তো আমি এখন এটাকে কিভাবে আলাদা আলাদা কলামে নিব? সর্বপ্রথম আমরা কি করব, রেঞ্জটা সিলেক্ট করব, যে রেঞ্জের ভিতরে এটা আছে সেটা সিলেক্ট করলাম, চলে গেলাম ডাটাতে, তারপর টেক্সট টু কলামে ক্লিক করলাম। কোথায়? ডাটা মেনু থেকে ডাটা টুলসে আসবেন, টেক্সট টু কলামে ক্লিক করবেন। টেক্সট টু কলামে ক্লিক করলে যে ডায়লগ বক্সটা আসলো, এখানে আমরা ডেলিমিটারই রাখবো, কিন্তু আপনি তো এখন বলবেন যে ভাই আপনি তো বলছেন ডেলিমিটার এখানে হবে না। হবে, বাট এইখানে আমাদের একটা শর্টকাট ব্যবহার করতে হবে। আমি ডেলিমিটার রেখে এখানে নেক্সটে ক্লিক করলাম। খেয়াল করেন এখানে ট্যাব, সেমিকোলন, কমা, যারা আমরা টেক্সট টু কলামের ব্যবহার জানি, কোনোটাই কিন্তু কাজ করবে না। আপনি আদার এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে ডাটা প্রিভিউটা কেমন দেখাচ্ছে দেখুন, আমার ফার্স্ট লাইনটা দেখাচ্ছে, দ্বিতীয় লাইন কিন্তু দেখাচ্ছে না। এই জায়গাটায় এই বক্সে এসে কি করবেন, কন্ট্রোল জে দিবেন। অর্থাৎ হলো কি, এটা লাইনটা ব্রেক করে দিল। মানে আমার একটা সেলের ভিতরে আমরা যেমন কন্ট্রোল এন্টার দিয়ে একটা সেলে কন্ট্রোল এন্টার দিয়ে কি করি, সেলের ভিতরে যদি 2, 3, 4 লাইন আপনি লিখতে চান, আমরা কি করলাম, এখানে এসে কন্ট্রোল জে দিয়ে দিলাম। এখন ফিনিশ এবং ফিনিশ দিয়ে দিন, ওয়াও আমার কাজ শেষ। মানে এটা আমার দুইটা কলামে কিন্তু চলে আসলো দেখুন। বাট আপনি নর্মাল ভাবে ফাংশনে ইউজ করতে গেলে, কারণ ফাংশনে কন্ট্রোল জে বা লাইন ব্রেক, লাইন রিমুভ, এই টাইপের ফাংশন এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। হয়তোবা আছে, কিন্তু আমি জানি না। হয়তোবা যদি কেউ জেনে থাকেন শেয়ার করবেন, তাহলে আমার জন্য একটু ভালো হয়, আমি এটা শিখতে পারবো। তো এইটা হলো কি, দেখুন আমার দুইটা কলামে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো। ভাই কাজটা ছিল $50, কিন্তু সে আমাকে দিল আরো $30 বোনাস দিয়ে দিল আমাকে। সে এত খুশি হয়েছিল। ঠিক আছে, তো এই টাইপের যদি কখনো আপনার একটা সেলের ভিতরে 3টা 4টা 5টা লাইন থাকে, আমাদের বাংলাদেশের যে ডাটাগুলো থাকে সেখানে দেখা যায় একটা সেলের ভিতরে নাম থাকে, তারপর তার মোবাইল নাম্বার থাকে, ইমেল আইডি থাকে, অনেক কিছু থাকে। বাট এইটাকে যদি কলাম ওয়াইজ আলাদা করতে চান, লাইন ভিত্তিক যদি থাকে, তাহলে আপনি অবশ্যই টেক্সট টু কলামে গিয়ে আদার্স এর ওই অপশনে গিয়ে কি করে দিবেন, কন্ট্রোল জে, দেখবেন আলাদা আলাদা এটা হয়ে যাবে। ক্লিয়ার? আমরা আমাদের 3 নম্বর ব্যবহারটা দেখে নিলাম, শিট লগস। এটাও আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু প্রচুর ব্যবহার হবে। তো এই জন্য আমি একটা কাজ করব,
আমি একটা ফাইল একটু ওপেন করি। যারা আমরা ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করে থাকি, ফাইলটা কোথায় গেল? ওপেন কি হয়নি? একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখানে ওপেন হয়েছে। আমি একটা সিম্পল ড্যাশবোর্ড এখানে ড্যাশবোর্ড নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, রিবন বারটা একটু হাইড করি। এই যে ড্যাশবোর্ডটা তৈরি করছেন আপনি, এই ফাইলটা কাউকে সেন্ড করলেন। এখন এই ড্যাশবোর্ডটা তো কিছু সোর্স ফাইল থেকে তৈরি করা হয়েছে, তাই না? সেই ফাইল ডাটাগুলো কোথায়? যেমন সেলস ডাটা, এখান থেকে পিভট ডাটার গুলোর মাধ্যমে এই ড্যাশবোর্ডটা তৈরি করা হয়েছে, ভিজুয়ালাইজেশনটা আমাদের দেওয়া হয়েছে। আমি ড্যাশবোর্ড দিয়ে বোঝাচ্ছি, বাট আপনার হয়তোবা আপনার কোনো সামারি তৈরি করছেন, এমআইএস রিপোর্ট হতে পারে, যে কোনো রিপোর্ট হতে পারে, বাট যেই রিপোর্ট গুলোই আপনি করেন না কেন, এটা তো একটা সোর্স ডাটা থেকে এনে করেন। সেই ডাটাটা কিন্তু থাকে কোথায়? এই ফাইলটার ভিতরে। যেমন আমার এই ফাইলটার নাম হলো ড্যাশবোর্ড, এই ফাইলটার ভিতরেই আছে। এখন আপনি চাচ্ছেন যে আমার ডাটাটা যেহেতু একটু কনফিডেন্সিয়াল, আপনার কাছে মনে হচ্ছে এই সেলস ডাটা বা এই পিভট ডাটা এটা কারোর সাথে আপনি শেয়ার করতে চাচ্ছেন না, তা চাচ্ছেন আমি এই ড্যাশবোর্ডটা তাকে দিয়ে দিব, সে দেখবে এখানে যেই আমার অটোমেশন পার্টটা আছে, ভিজুয়ালাইজেশনের যে পার্টটা আছে, দেখুন আমরা স্লাইসার গুলোতে যখন ক্লিক করতেছি এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি ফাইলটা দিব, সে ড্যাশবোর্ডের কাজটা করতে পারবে, বাট আমার নিচে যেই ডাটা শিট গুলো আছে এইগুলো সে ওপেন করতে পারবে না বা দেখতে পারবে না, দেখতেও পারবে না, ওপেনও করতে পারবে না। এই প্রেক্ষাপটে আমরা আসলে যারা বেসিক ইউজার তারা কি করি? আমি এই ডাটাটা রাইট বাটনে ক্লিক করলাম, হাইড করে দিলাম। পিভট ডাটাটাও আসলাম, রাইট বাটনে ক্লিক করলাম, হাইড করে দিলাম। ওকে, গুড। এখন আপনি এটা পাঠাই দিলেন, বাট ভাই যার কাছে পাঠাইলেন সে তো বুঝতেই পারবে যে এই ডাটাটা হয়তো বা কোথা থেকে, যেখান থেকে আনা হয়েছে। দেখি তো রাইট বাটনে ক্লিক করি, এখানে দেখুন আনহাইড নামে কিন্তু একটা অপশন আছে, তাই না? রাইট বাটনে ক্লিক করেন, আনহাইডে আসেন, সিলেক্ট করে কিন্তু সে যে আনহাইড ডাটাগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারতেছে। কিন্তু এভাবে করা যাবে না, আমরা এমন একটা হাইড করে দিব যে আনহাইড ওই অপশনটাই দেখাবে না। দেখুন কিভাবে করবেন। এই ক্ষেত্রে আপনি এখানে যে কোনো একটা শীটের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন। এইখানটায় উপর থেকে দেখবেন ভিউ কোড লেখা আছে, ভিউ কোড। আমরা কোনো কোড অ্যাপ্লাই করবো না, কিন্তু আবার ভয় পেন না যে ভাই আবার কোডে নিয়ে যাচ্ছে কেন। কয়েকটা বাটনের ক্লিক করবেন, ঠিক আছে? ভিউ কোডে আসবো। এই যে আমরা যেই ইন্টারফেসটা দেখতে পারতেছি এইটা হলো ভিজুয়াল বেসিকের ইন্টারফেস। আপনাদের হয়তো বা এমন নাও আসতে পারে, যে এমন থাকতে পারে। যে কাজটা করবেন, এখানে ভিউ মেনুতে আসবেন, ভিউ মেনু থেকে প্রজেক্ট এক্সপ্লোর, প্রপার্টিস উইন্ডো, এটা ওপেন করবেন। এই দুটো ওপেন করলাম, আমরা প্রপার্টিস উইন্ডোটাকে ধরে নিচে নিয়ে গেলাম। এখন দেখুন এইখানে যে আপনার শীটের নাম, মানে ফাইলটার নাম কি? ড্যাশবোর্ড। এবং ড্যাশবোর্ডের যে শীটগুলো সেগুলো কিন্তু এখানে আছে, সেলস ডাটা, ড্যাশবোর্ড, পিভট ডাটা। আমাদের ওই ফাইলটাই কিন্তু 3টা শীট ছিল, তাই না? এখন আপনি কোন শীটটা হাইড করতে চাচ্ছেন? সেলস ডাটা, সিলেক্ট করেন। নিচে দেখুন এখানে ভিজিবল আছে, এই অ্যারোতে আসেন। এইখানটা যখন ক্লিক করবেন এখানে 3টা অপশন আছে। আচ্ছা, এই 3টা অপশন সম্পর্কে আমি একটু এক্সপ্লেন করি। প্রথমটা যেটা, এটা হলো আপনার এক্সেল শীট ভিজিবল হবে। দ্বিতীয়টা হলো আমরা যে নর্মাল হাইড করি সেইটা। তৃতীয়টা হলো আমরা এখন যেটা করতে চাচ্ছি, দিলাম আমি এক্সেল শীট ভেরি হিডেন করে। এখন পিভট ডাটায় আসেন, এই যে পিভট ডাটা, এইটা সিলেক্ট করলাম। এই নিচ থেকে এসে এই অ্যারোতে আসেন, এক্সেল শীট ভেরি হিডেন করে দেন, ক্লোজ করে দেন। দেখুন তো এখানে আমার শীটগুলো আছে, এখানে কিন্তু শীটগুলো নাই। ওকে, এখন আপনি রাইট বাটনে ক্লিক করেন। আপনার যে আনহাইড, এটা কি এখন দেখাচ্ছে? এটা অ্যাক্টিভ নাই। সাধারণভাবে যদি এই ফাইলটা কাউকে দেন, সে কিন্তু মনে করবে যে না, এখানে কোনো হাইড করা ডাটা নাই, মনে হয় শুধু সে ড্যাশবোর্ড যে শীটটা এটাই আমাকে দিছে, এই ফাইলটাই দিছে। ওকে, যারা এই কাজটা জানে তাহলে তারা কি করবে? এখন প্রশ্ন, তাই না? তারা তো জানে, তারা কি করবে? রাইট বাটন ক্লিক করবে, ভিউ করে যাবে, এই সেলস ডাটাতে এসে যে শীটটা এটা ক্লিক করবে, এখানে ভেরি হিডেন আছে, এই জায়গা থেকে হয়তোবা করে দিবে কি এক্সেল শীট ভিজিবল। আবার মানে পিভট ডাটাতে আসবে, এখান থেকে করে দিবে এক্সেল শীট ভিজিবল। চলে আসলো, দেখুন এই যে আবার চলে আসলো। তাহলে যারা জানে তারাও এটা বের করে নিয়ে আসতে পারবে, তাই না? আমরা আসলে যখনই এই ভিউ কোডে যাবে, এটা একটা লক ওয়ার্নিং দিবে, মানে সে ভিউ কোডে যেতে পারবে না। এইটা সেট করে দিব। দেখুন আমার যারা
ক্লাসগুলো করেন বা জানেন, আমি কিন্তু একটার সাথে সাথে আরো অনেক বিষয় কিন্তু আপনারা শিখে যাচ্ছেন, অনেক টিপস এন্ড ট্রিক্স কিন্তু শিখে যাচ্ছেন। আমি দেখাতে আসছি শীট কিভাবে আপনি লক করবেন বা কোড দিবেন এইটা, সেই পাশাপাশি কিন্তু আমরা অন্যগুলোও শিখে যাচ্ছি, যে অন্য অনেক বিষয় কিন্তু আপনি জানতেছেন। আমরা যে কাজটি করব, প্রথমে একটু সময় লাগবে, এখানে ফাইলে আসবেন, সেভ এজে আসবেন, ব্রাউজে আসবেন, এই ফাইলটা সেভ এজ টাইপ থেকে এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক এই টাইপটা একটু করে দিবেন, ঠিক আছে? এটা করে দিয়ে ফাইলটা সেভ করে দিবেন। প্রথমে আমি ফাইলটা সেভ করতেছি হলো ডেস্কটপে, এখানে সেভ করে দিলাম। এখন আমরা রাইট বাটনে ক্লিক করে ভিউ করে যাব, সেলস ডাটা সিলেক্ট করে এখান থেকে ভেরি হিডেন, পিভট ডাটা সিলেক্ট করে এখান থেকে ভেরি হিডেন, আর এই যে কোনো একটা শীটে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ভিবিএ প্রজেক্ট প্রপার্টিস, এই যে ডায়লগ বক্সটা আসবে এখান থেকে প্রোটেকশন থেকে লক, আপনার পাসওয়ার্ড এখন দিয়ে দেন, দিয়ে ওকে করে দেন, আর এইখানে এসে এটাকে সেভ করে দেন, এবং এটা আমরা এখন ক্লোজ করে দিলাম, সেভ করে দিলাম। এখন ভাই ওইটা যদি কেউ ওপেন করতে যায়, এটা সেভ করে আবার যদি আপনি ওপেন করেন, যখনই ভিউ করে যাবেন তখন, এখন আমার এটা এমন দেখাবে, বাট আপনারা যখন এটা সেভ করে ওপেন করতে যাবেন, মানে সেভ করে যখন যাবেন তখন কিন্তু পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ছাড়া এটা আর ওপেন করতে পারবে না। তখন ওই রাইট বাটনে ক্লিক করলে এইটা তো দেখাবেই না, কেউ বুঝবেই না যে এখানে শীট আছে কিনা, আবার যদি কেউ বুঝেও থাকে সে পাসওয়ার্ড ছাড়া এটা ওপেন করতে পারবে না। তা আপনি আবার যদি ওপেন করতে চান তাহলে ওখানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেবেন, ক্লিয়ার? তো একটু মনে হয় এখানে একটু বেশি সময় নিয়ে নিছি, বাট এইটা আমাদের কিন্তু দরকার হয় যাদের কনফিডেন্সিয়াল ডাটা থাকে, যে আপনি একটা রিপোর্ট করলেন, একটা সামারি করলেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা দরকার হয়, এই টিপসটা আমাদের প্রয়োজন হয়, আমার অনেক প্রয়োজন হয়, আশা করি আপনাদেরও হবে। তো আমরা এটা ক্লোজ করে দিই। এখন যেটা দেখবো যে ফিল্টার উইথ লক। আচ্ছা, আমরা এই যে ডাটাটা আছে, আপনি এই ডাটা সেটটা বা এই শীটটা কাউকে পাঠালেন, কিন্তু এটাকে প্রোটেক্ট করে পাঠাতে চাচ্ছেন, সে দেখতে পারবে, ঠিক আছে, দেখতে পারবে, ডাটাটার উপরে কাজ করতে পারবে না। আমরা কি করি, এজন্য রিভিউ মেনুতে আসি, প্রোটেক্ট শীটে আসি, এখানে এসে পাসওয়ার্ড দিয়ে দিই, দিলাম আমি পাসওয়ার্ড, আবার 1 2 3 দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। দেখুন এখন এখানে কিন্তু আমি কিছু করতে পারবো না, বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আপনার এই ডাটাটা কিন্তু সে সিলেক্ট করে কপি করতে পারতেছে, আলাদা একটা শীটে নিয়ে পেস্টও করতে পারতেছে। তাহলে লাভ হলো কি আমার? প্রোটেকশন দিয়ে কোনো লাভ হলো? প্রোটেক্ট করে কোনো লাভ হলো? কোনো লাভ কিন্তু হলো না। এই প্রেক্ষাপটে আপনি চাচ্ছেন যে ভাই আমি পাসওয়ার্ডে দিব, কিন্তু এখানে কেউ সিলেক্টই করতে পারবে না, এই এরিয়া কেউ সিলেক্টই করতে পারবে না, তাহলে কি করব? আসেন রিভিউতে আসি, আগে আনপ্রোটেক্ট করি, যেহেতু আমি প্রোটেক্ট করছিলাম। এখন আবার রিভিউ মেনুতে আসলাম, প্রোটেক্ট শীটে আসলাম, এইখানটায় দেখুন একটা অপশন আছে সিলেক্ট লক সেল, আমি এইটার টিকটা উঠিয়ে এখন আপনি পাসওয়ার্ড দিয়ে দেন, 1 2 3 এন্টার, 1 2 3 এন্টার। এখন দেখুন সিলেক্টই করতে পারবে না, শুধু দেখতে পারবে সে, আর কিচ্ছু করতে পারবে না, ওকে। আচ্ছা, এটাও কিন্তু আমাদের কাজ ছিল না, আমাদের মূলত কাজ ছিল কি, আমি একটু আনপ্রোটেক্ট করি, আমাদের কাজ ছিল যে আমাদের হেডারটাকে যদি ফিল্টার করি, ধরুন আপনার এই ডাটাটা ফিল্টার করা, এখন যদি আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেন, আপনি চাচ্ছেন কেউ সিলেক্ট করতে পারবে না, গুড, ভালো কথা, বাট আপনার এই ফিল্টার গুলো কাজ করবে, ফিল্টার অনুপাতে ডাটা ডিসপ্লে করবে, দেখাবে। কিভাবে করবেন এই প্রেক্ষাপটে? এই প্রেক্ষাপটে হলো, যদি আমি প্রোটেক্ট শীটে যাই, এইখানটায় দেখুন ইউজ অটো ফিল্টার, ওকে, এইটা টিক দিয়ে দেবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দেন, এখন এন্টার দিয়ে দেন। হলো কি, কোথাও সিলেক্ট করা যাবে না, দেখুন মাউসের কার্সার দিয়ে আমি সব জায়গায় নিচ্ছি ভাই, কোথাও সিলেক্ট করা যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। কিন্তু কিন্তু এখানে দেখুন, আপনি এখন ডিস্ট্রিক্টে আসেন, ফিল্টার কাজ করতেছে, কোন ডিস্ট্রিক্ট দেখবেন? বাগেরহাট, ওকে দেন, বাগেরহাটের ডাটা দেখাচ্ছে, বাট নিচে কোথাও সিলেক্ট করা যাচ্ছে না, শুধু এইখানে অ্যাক্টিভ ফিল্টারটা আছে, শুধু ফিল্টারকে আমরা অ্যাক্টিভ করে দিলাম, ক্লিয়ার? তো এই টাইপের ব্যবহার আমাদের দরকার হয়, যে ডাটা আমি কি করে দিব, আমার ডাটা সেট প্রোটেক্ট করে দিব, কেউ এটা হাত দিতে পারবে না, বাট ফিল্টারটা কাজ করবে। এইভাবে আপনি এই প্রোটেক্ট থেকে প্রোটেকশনে গিয়ে এই কাজটা করে ফেলতে পারেন, ক্লিয়ার?
ওকে, আমাদের সময় একদম নিকটে চলে আসছে, দেখি যে নেক্সট পার্টটা আমি আসলে কভার করতে পারবো কিনা। সাবটোটালের যে ম্যাজিকটা এটা আমরা দেখবো। ওকে, সাবটোটালের ম্যাজিক এটা আমার নিজের, আমি যখন আরএফএল এ ছিলাম প্রচুর আমার কাজ করতে হয়েছে এই রিলেটেড। আমি যেহেতু সেলস প্রফেশনে ছিলাম, আমাকে যেটা করতে হয়েছিল যে অনেক জেলা ছিল আমার, অনেক বেজ ছিল আমার, এবং আমার সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল অনেক বেশি অনেক বেশি। পিরান আরএফএল এর যেহেতু ফাস্ট মুভিং প্রোডাক্ট, আপনারা জানেন ফাস্ট মুভিং প্রোডাক্টে এই সমস্ত যারা কোম্পানিগুলো আছে এখানে কত পিপল জব করে থাকে, তা এদের ডাটা নিয়ে প্রচুর কাজ করতে হয়। এই যে ডাটাটা আছে, এই ডাটাটার উপরে আমাকে বলা হলো যে তুমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মানে জোন ভিত্তিক রিপোর্টটা দেখাবা এবং পাশাপাশি কি করবা, তাদের টোটাল গুলো বের করবা। হয়তো অনেকেই বলবেন যে ভাই এটা সাব টোটাল দিয়ে করবো, গুড, হ্যাঁ সাব টোটাল দিয়ে করবো। পাশাপাশি পাশাপাশি আমি যখন প্রিন্টে যাব, প্রিন্ট দিতে যাব, তখন যেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা পেজে প্রিন্ট হয়। এইটা হলো আমাদের মূল কাজ, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডাটা যেন আলাদা আলাদা পেজে প্রিন্ট হয়। আমরা অনেকে করি কি, পেজ লেআউট থেকে এই যে বরিশালের এখানে শেষ হয়েছে, ব্রেকসে গিয়ে ইনসার্ট পেজ ব্রেক করে দিই। বাট আপনার তো এখানে ভাই ডিস্ট্রিক্ট কতগুলো, 64টা ডিস্ট্রিক্ট, আপনি 64 বার করতে গেলে দিন শেষ। আমরা করবো এটা কয়েক সেকেন্ডের ভিতরে, সর্বোচ্চ গেলে 1 মিনিট। তো প্রথম যে কাজটা, ডাটা সেটটা আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব, ডাটা মেনুতে যাব। ডাটা মেনু থেকে আমরা কি করব, ডান পাশে দেখুন আউটলাইন আছে, সাব টোটালে ক্লিক করব। সাব টোটালে, আচ্ছা সরি, কেউ কি কিছু বলবেন একটু মনে হয়? ওকে, আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় কারো একটু একটু মিউট হয়ে যাব, যারা জয়েন হয়েছেন একটু মিউট হয়ে যাব প্লিজ। ওকে, দেখুন এইখানটায় আপনি যে সাব টোটাল করবেন, কার করবেন, আমি করব হলো এখানে ডিস্ট্রিক্ট জোন ভিত্তিক করব, ডিস্ট্রিক্ট ওয়াইজ, এবং কোন ফাংশন ব্যবহার করবেন সেইটাও কিন্তু আছে, আমি সাম ফাংশন ব্যবহার করব। এখন টোটালটা বের করবেন কার কার, আমরা টোটালটা বের করব হলো অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, মানে আমার যে প্রোডাক্ট গুলো আছে সেইগুলো একটু সিলেক্ট করে নিতে হবে, এগুলা একটু সিলেক্ট করে নিতে হবে, যেহেতু এদের প্রত্যেকে টোটাল করব। ওকে, দেখুন এইখানটায় আমরা অনেকেই আছে কি করি, এই যে পেজ ব্রেক বিটুইন গ্রুপ, এইটা আমরা টিক না দিয়ে ওকে দিয়ে দিই। বাট এইটার কাজ কি এখন দেখবেন, আমি যখন পেজ ব্রেক বিটুইন গ্রুপ এটা দিয়ে ওকে দিলাম, ডান, আমার কাজ শেষ। এখন আপনি কন্ট্রোল পি দেন, দেখুন আমার কি হয়েছে, এখানে আমার এক একটা পেজেই কিন্তু ডাটাটা আছে, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এক একটা পেজে চলে আসলো, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ। বাট এইখানে কিছু ফরম্যাটিং বাকি আছে। দেখুন আমি আপনাদের দেখাতে আসছি হলো যে কিভাবে এক একটা ডাটা এক একটা পেজে নিব, মানে এক একটা ডিস্ট্রিক্ট। বাট এখন এর পাশাপাশি আমরা অনেক কিছু দেখে নিচ্ছি। কি দেখে নিচ্ছি, যে এইখানটায় যেটা হয়েছে, আমার ডান পাশে অনেকগুলো কলাম আছে, আমার পেজে আসছে কতটুকুন পর্যন্ত, ব্যানানা পর্যন্ত। ডান পাশের কলামগুলো যদি এক পেজে নিতে চান কিভাবে নেবেন, পেজ লেআউট মেনুতে আসবেন, আমি ওরিয়েন্টেশন থেকে এটাকে ল্যান্ডস্কেপ করে দিই, এই যে উইথ আছে এখানে এসে, এখানে এই অ্যারোতে এসে করে দেব অন পেজ। দেখুন অন পেজ করে দেওয়ার ফায়দাটা কি হলো, আমার কি সব কলাম কি একটা পেজে চলে আসছে, সুন্দরভাবে কিন্তু চলে আসছে। এখন দেখুন প্রত্যেকটা পেজে আমার কিন্তু ডাটাটা চলে আসলো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডারটা নাই, এইটা আমি আশা করি এখানে সবাই জানেন মোটামুটি, হয়তো বা হাতে গোনা কয়েকজন জানেন না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি হেডারটা কিভাবে নিয়ে আসবেন। এই যে এই হেডারটা প্রত্যেকটা পেজে থাকবে। তাহলে আমরা কি করব, পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেলসে, হ্যাঁ আমি জানি এটা অনেকেই আপনারা জানেন, এইটা আমরা সবাই ব্যবহার করি, এই জন্য আমি বললাম এটা জানেন। তারপরে যারা জানেন না দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা এই যে রোস 1 নম্বর রোটা যেহেতু আমরা টপ পেজে দেখব, এই অ্যারোতে আসলাম, 1 নম্বর রোর হেডারে সিলেক্ট করে আমরা কি করে দিলাম, ওকে করে দিলাম। ওকে, এখন কন্ট্রোল পি দিচ্ছি, দেখুন এখন কিন্তু প্রত্যেকটা পেজ দেখাচ্ছে। ওকে গুড, আরো কিছু কাজ বাকি আছে আমাদের, যেই নিচে সাব টোটালটা এইটা ফরম্যাটিং করতে হবে। দেখুন প্রত্যেকটা পেজে কি আমার আসছে, ফরম্যাটিংটা কিন্তু প্রত্যেকটা পেজে আসে নাই। একবারে কিভাবে করব ভাই, একবারে করতে হবে এখন আমার।
আপনি দেখুন আমার টোটালটা আসছে কোথায়, এই জোনের এখানে প্রত্যেকটা টোটাল আছে, এইটাকে সিলেক্ট করে ফিল্টার করে দেন। এই যে ফিল্টারের অ্যারোতে এসে সার্চ বক্সে লেখেন টোটাল, টোটাল লিখে ওকে করে দেন। সব টোটাল গুলো চলে আসলো। টোটাল গুলো আমি কি করব, এভাবে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখন আপনি এই ফিল কালার থেকে কি ফিল কালার দিবেন দেন, যেমন আমি এটা দিলাম এবং ফন্ট কালার করে দিলাম সাদা। এখন ক্লিয়ার ফিল্টার করে দিই। এবার দেখুন কন্ট্রোল পি দেন, দেখুন তো প্রত্যেকটা পেজে আসছে। এই 64টা টোটালকে যদি আপনি আলাদা আলাদা ফরম্যাটিং করতে যেতেন তাহলে কত সময় লাগতো একটু ভাবেন তো। বাট এইটাও আমরা ফিল্টারের মাধ্যমে খুব সহজে করে ফেলছি, দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু চলে আসলো। ওকে, এখন আপনি বলবেন যে ভাইয়া আমি এমন একটা টাইটেল দিব যেই টাইটেলটা প্রত্যেকটা পেজে থাকবে, আমার হেডিং এ থাকবে প্রত্যেকটা পেজে, এটাও আমরা দিতে পারবো। কোথা থেকে দিবেন, নিচের যে 3টা লেআউট আছে দেখুন এখানে, মানে এই জায়গাটায় মাঝখানটায় ক্লিক করবেন, ক্লিক করে এইখানটায় যেই ভিউটা দেখতে পারবেন মাঝখানে এসে অ্যাড হেডার, এখানে এসে লিখে দেন এক্সেল মিট ভাইয়া মিটআপ গ্রুপ জিআরও ইউপি গ্রুপ, এটা লিখে আমি করে দিচ্ছি এখানে বাংলাদেশ এক্সেল মিটআপ গ্রুপ। এটা সিলেক্ট করে হোমে আসলাম, বোল্ড করে দিলাম, বড় করে দিলাম। ওকে, আমরা এখন আবার প্রথম যেই ভিউটা আছে এখানে চলে যাই, প্রথম লেআউট চলে আসলাম। দেখুন আমার হেডার কিন্তু উপরে নাই, বাট আপনি যখন প্রিন্টে যাবেন উপরে দেখছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু চলে আসছে, প্রত্যেকটা পেজে আছে। ডান। ওকে, আজকে এতটুকুন, আর আমরা সামনে যাচ্ছি না। আপনারা প্র্যাকটিস ফাইল পেয়ে যাবেন, ভিডিওটাও পেয়ে যাবেন। তো ভাইয়া আমি অসাধারণ লাগলো তানভীর, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আপনি যেভাবে এক্সপ্লেন করেছেন পার্টিসিপেন্টদের, হয়তো আপনি খুব একটা সুযোগ দেওয়ার মনোভাব ছিল না যে তারা প্রশ্ন করবে। আপনি প্রত্যেকটা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেন করেছেন এবং আপনার যতটুকু দেখানোর অভিপ্রায় ছিল আপনি হয়তো তার চাইতে বেশি কিছু দেখিয়ে ফেলেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে অসাধারণ লেগেছে এবং পার্টিসিপেন্টদের কমেন্ট দেখে একদম সেশন চলাকালীন সময়ই আমার মনে হয়েছে যে এন্টায়ার সেশনটা খুবই খুবই অসাধারণ ছিল। সবাই খুব ভালো মনে করেছে, ভালোবেসেছে এই সেশনটা। সো